ডায়েরির একটা নতুন পাতা খুলে আবারও চলে এসেছি আমাদের পুরী সিরিজের সেকেন্ডের গল্প শেয়ার করব বলে। আপনারা যারা প্রথম পর্ব দেখেননি, রিকোয়েস্ট রইল একবার গিয়ে দেখে আসুন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তাহলে আপনাদের কন্টিনিউয়েশনটা বুঝতে সুবিধা হবে। যদি ইচ্ছা না করে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। আগের পর্বে আমরা শেয়ার করেছি আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, আর আমরা বুক করেছিলাম ওটিটিসির মাধ্যমে একটা ডে ট্যুর, অনলি 595 পার হেড, তা আবার 12 ঘন্টার ফুল সাইট সিন। খুব বাজেট ফ্রেন্ডলি একটা ডিল, তাই না? কিন্তু পুরী আসার মেন রিজন কি? সি বিচ তো অনেক দেখলাম, গোয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর, বাট সবার মুখে শুনেছি পুরীর সমুদ্র সৈকতে একটা নৈসর্গিক সৌন্দর্য পাওয়া যায়, আর এখানেই আছেন আমাদের জগন্নাথ ধাম। আর লোকমুখে প্রচলিত, যদি জগন্নাথ দেব না দেখেন তাহলে কিন্তু পুরীতে যাওয়া পসিবল হয়ে ওঠে না। তাই এইবারে আমাদের অ্যানিভার্সারিতে আমাদের ভালোবাসার পাহাড়কে ছেড়ে আমরা ডিসাইড করি আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ নেব। তো চলুন আমাদের সাথে ঘুরে নেওয়া যাক একটা বাজেট ফ্রেন্ডলি পুরীর সাইট সিন। আর এই ভিডিওতেই থাকবে কিন্তু একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেল। এইটাও জানতে পারবেন, যেই কনফিউশনটা আমাদেরও ছিল, ওটিডিসির বাসে যেহেতু গভর্নমেন্ট বাস, কীরকম সার্ভিস হবে, কি কি জিনিস আমরা পাবো, সাইট সিনটা কি ভালো করে ঘুরতে পারবো, সবই ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আর তার সাথেই থাকবে কোণার্ক এর রহস্য, কেন এই মন্দিরে পুজো হয় না, এবং সূর্যঘড়ি কিভাবে দেখতে হয়, পুরো ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, যেটা আপনারা ইউটিউবে আর অন্য কোনো ভিডিওতে পাবেন না। তার সাথেই থাকবে একটা সুন্দর বিচ, যেই বিচটার নাম আমি পরে ডিসক্লোজ করব, আর তার সাথেই থাকবে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। অনেক খোঁজার পর ফাইনালি পেয়ে গেলাম আমাদের মনের মতন একটি হোটেল। হোটেলের নাম ছিল সফল এক্সোটিকা। একটা মধ্যবিত্ত কি আর চায়, হোটেলে থাকবে বেসিক অ্যামিনিটিস, ক্লিন ওয়াশরুম, আর যদি সমুদ্র কাছে হয় তাহলে তো কোনো কথাই না। এটা হলো লবিটা। আমাদের রুম নাম্বার ছিল 103, আর আমাদের বন্ধুদের রুম নাম্বার ছিল 104। এখানে প্রত্যেকটি রুমে স্মার্ট লকের ব্যবস্থা আছে। আসুন আমাদের রুমটা একবার দেখে নিন। ঢুকেই একটা কিং সাইজ বেড আছে, যেখানে দুজন আরামসে ফিট হয়ে যাবেন, আর যদি একটা বাচ্চাও আসে কোনো প্রবলেম হবে না। পাশেই হচ্ছে ইন্টারকম, আর ঠিক বিছানার অপোজিটে হচ্ছে টেলিভিশনটা। আর এইদিকে হচ্ছে একটা মাল্টিপারপাস টেবিল, যেখানে খাওয়া দাওয়া বলুন প্লাস অফিসের যাবতীয় কাজকর্ম কিন্তু করতে পারেন। একটা চেয়ার মিসিং ছিল, যেটার ফিডব্যাক আমরা দিয়ে এসেছি। এখানে হলো আমাদের ওয়ার্ড্রপটাও কিন্তু ভালোই স্পেশিয়াস ছিল, যেখানে লাগেজ বলুন বা জামাকাপড় আরামসে রাখা যাবে। এই রুমে কিন্তু এসিরও ব্যবস্থা আছে। আর এই দিকটা হচ্ছে একটা মিরর, যেখানে আপনারা দাঁড়িয়ে রেডি হবেন, আর ঠিক মিররের অপোজিটে হচ্ছে ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে বেসিন, বালতি, মগ, আর যেরকম শাওয়ার থাকে সবই ওয়াশরুমে ছিল। হ্যাঁ, আর গিজারও ছিল। হোটেলটা ভাড়া নিয়েছিল 2200 টাকা, আর সিজনে এটা আপ ডাউন করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটা কিন্তু স্বর্গদ্বার বা লাইট হাউসের কাছে না, এটা তার পাশেই পুরীর আরেকটি সি বিচে, তাই জন্যই এতটা কম দাম। গুড মর্নিং সবাইকে। সকালবেলা গরম গরম চা খেতে খেতে আমরা চলে এসেছি পান্থানি, কেন কি আজকে আমরা ওড়িশার ওটিডিসি গভর্নমেন্ট বাসে করে আমরা সাইট সিন গুলো করবো। তো সাইট সিনের মধ্যে আছে উদয়গিরি, ধবলগিরি, কোণারক, নন্দনকানন, চন্দ্রভাগা, আরো কটা টেম্পল আছে, তো সেগুলো আমরা করবো। টোটাল হচ্ছে মোটামুটি 12 ঘন্টার জার্নি। বাস ছাড়ার কথা ছিল 6:30, আর আমাদের রিপোর্টিং টাইম ছিল 6:20-তে, বাট এখনো ছাড়েনি। কিছু ডিলে হয়েছে ফর সাম রিজনস। এইটা আমাদের ওটিডিসির বাস। তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রাপথটা। বাস ছাড়লো 6:40 নাগাদ। বাসে উঠে জানলার দিকে তাকাতেই আমরা দেখতে পেলাম সুজি মামাকে। এখন আমরা আমাদেরকে ব্রেকফাস্ট করার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি এরকম একটি স্টলে। এখানে অনেক কিছুই খাবার আছে। আমি বেসিক্যালি বাস এখানে দাঁড় করিয়েছে, তো আর কোনো অপশন নেই। তো এখানে একটাই দোকান আছে, তো এখান দিয়ে আপনারা মানে আপনাদের বাস যদি এখানে দাঁড় করায় তাহলে আপনারা এখানেই দাঁড় করাবেন। ঠিক আছে, এবার কি কি খাবার আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অনেক ধরনেরই অপশন ছিল। দোসা ছিল, অনেক রকমের মিষ্টি, বড়া, ইডলি, আরও অনেক রকমের খাবার। কিন্তু তার মধ্যেও আমি নিয়ে নিয়েছিলাম আমার প্রিয় কচুরি। আপনারা যারা জানেন না, আমি কিন্তু একটা হার্ডকোর কচুরি লাভার। যদি আপনারা কচুরি লাভার হন তাহলে নিশ্চয়ই জানাবেন। আর বাদবাকি সবাই নিয়েছিল দোসা। চলে এসেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন, উড়িষ্যার ভুবনেশ্বর কাছে তৈরি ধাউলিতে। ধাউলি শান্তি স্তূপা বা পিস পাগোডা। এটা কলিঙ্গ যুদ্ধের স্মৃতিতে তৈরি করা হয়েছিল।
যে যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 261 খ্রিস্টপূর্বাব্দের দিকে সংগঠিত এই যুদ্ধের ফলে প্রচুর প্রাণহানি হয়, যা সম্রাট অশোককে প্রভাবিত করেছিল। কথিত আছে তিনি এতটাই অনুতপ্ত ছিলেন যে তিনি যুদ্ধ ও সহিংসতাকে ত্যাগ করে বৌদ্ধ ধর্ম এবং তার শান্তি ও করুণার নীতি গ্রহণ করেছিলেন। 1972 সালে কলিঙ্গ নিপন বৌদ্ধ সংঘ এবং জাপান বৌদ্ধ সংঘ কলিঙ্গ যুদ্ধের স্থান দয়া নদীর তীরে এই শান্তি স্তূপাটি নির্মাণ করেন। এই শান্তি স্তম্ভটি একটি সাদা গম্বুজ বিশিষ্ট কাঠামো, যেখানে বিভিন্ন 4টি বৌদ্ধ মূর্তি পাশাপাশি খোদাই করা আছে। আর আছে ওড়িশার প্রাচীন বৌদ্ধ ভাস্কর্য এবং শিল্প, যেটা আমরা ইতিহাসের বইতে পড়েছি ছোটবেলায়। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল লিঙ্গরাজ টেম্পল। এখানে কোনো গ্যাজেট বা চামড়া জিনিস অ্যালাউড না। এখানে শিব আর বিষ্ণুদেবের মিলিত রূপ দেখতে পাবেন। এবার আমরা চলে এলাম উদয়গিরি আর ধবলগিরির উদ্দেশ্যে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারভোলার রাজ্যকালে নির্মিত এগুলি, যেগুলো পাথর কেটে আবাসিক এবং আধ্যাত্মিক স্থান হিসাবে জৈন সাধু সন্ন্যাসীরা ব্যবহার করতেন। আমি এতক্ষণ যে গুম্ফাটার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম তার নাম হচ্ছে পাতাললোক গুম্ফা। চলুন আরো ওপরে ওঠা যাক, গিয়ে দেখি আর কি কি গুম্ফা আছে। এখন যে গুম্ফাটা দেখাতে চলেছি সেটির নাম হলো হস্তি গুম্ফা। হস্তি গুম্ফার নামের কারণ একটাই, যে এই পুরো গুফাটাই পুরো হাতির আকৃতিতে। এখানে কিন্তু একটা সাসপেন্সের ব্যাপার আছে। আমরা যেদিনকার এসেছিলাম সেদিনকার ছিল খুবই ভালো রোদ্দুর, তাই জন্যে কিন্তু সবাই মাথা ঢাকা দিচ্ছিলেন। আর একটা কথা বলে রাখি, এখান দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর 360 ভিউ পাবেন। আর আমরা কিন্তু এই পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাবো কেমন দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। তো চলুন আরও কয়েকটা গুফা দেখে নিই। এখন আমি যে গুফাটার সামনে বসে আছি তার নাম হচ্ছে বাঘা গুম্ফা। একটা পাথরকে কেটে পুরো বাঘের একটা আকৃতি দেওয়া, কিন্তু মুখের কথা না। দেখুন এই যে পুরো একটা বাঘের মুখ, যেমন বাঘ মুখ খুলে আছে, তার সাথে ওপরের দিকে আপনারা যদি তাকান চোখগুলো বুঝতে পারবেন। বলে রাখি এখানে আছে টোটাল 18টি গুম্ফা, আর খণ্ডগিরিতে আছে টোটাল 15টি গুম্ফা। চলুন আটটু ওপরে উঠে দেখা যাক কি আছে। বলে রাখি যখন এখান দিয়ে উঠবেন খুবই সাবধানে উঠবেন, পা মুচকে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু একবার পৌঁছে যে ভিউটা পাবেন সেটা কিন্তু ব্রেথটেকিং। এখান থেকে পুরো 360 ভিউ একটা পাবেন। আর অপোজিটেই আছে রানী গুম্ফা। সত্যি বলতে জানুয়ারি মাসে যা গরম ছিল, আর আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম এই উদয়গিরির সবকটা কেভ দেখতে দেখতে, যে আমাদের আর পায়ে জোর ছিল না যে আবার আমরা খণ্ডগিরিতে যাব। আর এখানে একটি আর্টিস্ট পুরো এই 360 ভিউটা নিজের ক্যানভাসে তুলে ধরছেন। দেখুন এখানকার যারা রক্ষী তারা কিন্তু একটু জল পান করে নিচ্ছেন এত গরমে। এই যে বগনভেলিয়া গাছটা যেখানে দাঁড়িয়ে আপনারা হয়তো ছবি তুলেছেন, আমি কিন্তু সেই গাছটিকে ফ্রেমে না অ্যাড করে পারলাম। এখানের প্রতিটি কেভি রয়েছে কলিঙ্গ শিল্প স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। নন্দনকানন জুওলজিক্যাল পার্কে আসার সময় আমাদের ড্রাইভার দাদা বলে উঠলেন সবাইকে 160 টাকা করে পার হেড দিতে হবে। আমরা তো শুনে অবাক হলাম। পরে উনি এক্সপ্লেন করলেন কিছু কিছু জায়গায় এন্ট্রি ফি লাগবে, সেটা উনি আগে থেকে কেটে রাখবেন। মেন গেট থেকে সোজা আসলে এই লাইনটা আপনারা পাবেন। বেসিক্যালি এই লাইনটা হচ্ছে ওই ইলেকট্রিক কারগুলো করার জন্য, যেগুলো আপনাকে পুরো জুটা ঘুরিয়ে দেখাবে। মোটামুটি 1.5 ঘন্টার টাইম, 3 বার গাড়ি চেঞ্জ করতে হবে, কিন্তু প্রাইস সেমই থাকছে। पर हेड 80 করে। गाड़ी जहाँ पर उतारेगा देखते हुए आगे जाना है। नेक्स्ट स्टॉप पे ये टिकट दिखाना है, कोई भी गाड़ी 3 बार गाड़ी चेंज होगा, एक गाड़ी नहीं लाइन पे जाना है। तो छागले आगे 2 नंबर स्टॉप पे टिकट दिखाना है, दूसरा गाड़ी में यहाँ पर उतर जाए अभी। जी जी अभी यहाँ पे कितना टाइम ছিল ফার্স্ট গাড়ি থেকে নেবে। আমরা দেখবো হনুমান আর ক্রোকোডাইল। আওয়াজ পাচ্ছেন তো, তাই জন্যই কিন্তু একটু নয়েজ সাপ্রেশন অন করতে হলো। এখানে অনেক বাদরি আছে যারা নিজেরা কথা বলে সিটি মেরে বা ননভেজ খাবার খায়। তার সাথে আমরা দেখতে পেয়েছিলাম কচ্ছপ, কুমির, সাপ, জিরাফ, বাঘ, সিংহ, আরও অনেক কিছু।
আর আপনাদেরকে বলে রাখি এখানে কেন আপনারা সাফারি গাড়ি করবেন। সাফারি গাড়ি করার একটাই উদ্দেশ্য হলো সময়ের মধ্যে যাতে আমরা পুরো নন্দনকানন জুটা দেখতে পারি। নন্দনকানন জুটা কিন্তু ছোট নয়, খুবই বড়। আর আপনাদের সাথে যদি কেউ থাকেন যার পায়ে ব্যথা, তার জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। সাফারি গাড়িতে 3টে স্টপ দেবে, 3টে স্টপেই কিন্তু আপনার পুরো নন্দনকানন জুটাই ঘুরে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আমার সাজেশনে আপনারা নিন, ভালোই হবে। আর যদি আপনাদের মনে হয় সাফারি গাড়ি নেবেন না, কোনো ব্যাপার না, টাইম থাকলে পায়ে হেঁটে ঘুরুন, আরো মজা পাবেন। নন্দনকানন জু থেকে বেরিয়ে আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চটা, তারপরে পৌঁছে গেলাম আমাদের অতি প্রতীক্ষিত কোনার্ক সান টেম্পলে। যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, এই আর্কিটেকচারের মার্বেলকে কিভাবে বানানো সম্ভব বা কিভাবেই বানানো হয়েছিল। আর এই মন্দিরের পিছনে আছে অনেক রহস্য। আপনারা কি জানেন এই মন্দিরে কিন্তু আর বিগ্রহ নেই, আর এই মন্দিরে এখন আর পুজো হয় না। কেন পুজো হয় না বা বিগ্রহই বা কোথায় গেল, সবই জানতে পারবেন এই পুরো ভিডিওতে। ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 4টে এন্ট্রেন্স আছে। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, যেখানে আমরা আছি। সাউথ গেট, এদিকে একটা গেট আছে, আর এটা হচ্ছে নর্থ গেট। আর আমরা এখানে আছি, এখানে কিচেন ছিল, এখানে হর্সেস। এই সান টেম্পলটা হচ্ছে মেইন টেম্পল, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আরো অনেক কিছু এলিফ্যান্টসরা থাকতো, এটা নর্থের দিকে। আমরা ঘুরবো এদিক দিয়ে। হ্যাঁ, আমরা শুরু করব এখান দিয়ে, সাউথ গেট হয়ে, তারপর এসে নর্থের দিকে আসবো। কোণ মানে আঙ্গেল, অর্ক মানে সূর্য, মানে কোণা প্লস অর্ক ইজ ইকুয়াল টু কোণার্ক। ইয়ে মন্দির বানিয়েছিল ওড়িশার রাজা নরসিংহদেব। 1200 কারিগর 12 বর্ষ ধরে তৈরি করেছিল, মানে 12 ইয়ার্স। এটা বিগিনি করেছিল 1238, মানে কমপ্লিট 1250। 800 সাল পুরানা, 800 বর্ষ পুরানা। এটা সিংহদ্বার, তলায় মানুষ, তার মাঝে হাতি, তার উপরে সিংহ। মানুষ হলো হিন্দু ধর্ম, হাতি হলো বৌদ্ধ, আর সিংহ হলো হিন্দু, মানে দুর্গাঙ্গ বাহন হলো সিংহ। সেখানে মানে সিংহ হলো শক্তি, হাতি হলো টাকা। শক্তি টাকা হলে মানুষ অহংকার করিল, গর্ব করিল। যে মানুষ গর্ব করে তার অবস্থা কি হবে? আর মানে ধন শক্তি বেশি হয়, বড় বড় কাজ করতে পারে। ধন শক্তি না হয় আমরা কিছু করতে পারি না, মানে গরিব লোক হয়ে যায়, মানে স্লিপিং বেড। সূর্য ঠাকুর আমাকে কি বলছে, যারা আমার মন্দিরে ঠাই করে ঢুকবে, আপনার মধ্যে অহংকার গর্ব বাহিরে ফেলে ভিতরে আসো, আমাকে দর্শন পাবে, গর্ব করবে, এইরকম বুঝালো। আগে যারা লোকেরা দোষ করে, রাজাকে শাসনে কি ছিল না, হাতির মুখে মানুষকে দিয়ে মেরে দিত। আগেকার মেয়ে জুতো পড়ে, ড্রেস भी ছিল আগে 800 বর্ষ আগে। আমি পড়ার টাইমে জুতো চপ্পল ছিল না, কিন্তু 800 বর্ষ আগে भी ছিল জুতো। মেয়েরা মেকআপ হয় যায় না। এটা মঙ্গলসূত্র, আমরা হিন্দু সম্প্রদায়। 1903 সালে যখন বাংলা, বিহার, উড়িষ্যা এক ছিল, তখন লর্ড কার্জনের তত্ত্বাবধানে এই মন্দিরটিকে আবার সংস্কার করা হয় এবং মন্দিরটি দেখা হয় ভেঙে যাবে, তাই জন্য পুরো মন্দিরের ভিতরে বালি ভরে দেওয়া হয় যাতে এই মন্দিরটিকে বাঁচিয়ে রাখা যায়। দেখতেই পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে হচ্ছে একদম ওল্ড কনস্ট্রাকশন, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে যেটা পিচ কালার কাইন্ড অফ, সেগুলো হচ্ছে নিউ কনস্ট্রাকশন। তুমি এখন ইঞ্জিনিয়ারের পাঠা পড়ছো, আগে বুঝতো পড়ালেখা করো, উড়িষ্যার টাকা কোথায় বাবা পাইবো টাকা, ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াবো, কত জ্ঞান ছিল ওটা কাজ করে। আগেকার আর্থিং মানে ল্যাটিন কালচার, হ্যাঁ এখন কোনটা, এটা আগেকার আর্থিং। আচ্ছা, তলায় চুম্বক, ভিতরে ঠাকুর ছিল, কিন্তু মেন ঠাকুর নিয়ে গেছে ইংরেজরা। এখন আমি তিনখানে সূর্য দেখাবো, সকাল, দুপুর, সন্ধ্যাবেলা। কি হলো, সকালবেলা সূর্য হাসে মুখ, আগে পূর্ব দিকে ছিল, আলোকটা পড়ছে, বাচ্চা স্মাইলিং। মধ্যাহ্ন ছেলে মানে ইয়ং, মাঝে ছিল ঘড়িতে রৌদ্র পড়ে 12টা বাজে। সন্ধ্যাবেলা বুড়ো মানে দাদু, পিছন ছিল পড়ে, এখন ঘুরিয়ে রাখা প্লেস চেঞ্জ। আমার ইতিহাস বলে তো কালা পাড় ভাঙছিল, বড় চুম্বক ছিল, সব বিদেশি জাহাজ গুলো টানে, বিদেশিরা গুলি করে চুম্বক ভেঙে দিল, মন্দিরও ভেঙে পড়িল। আচ্ছা, তো তোপ মারিল। এবার আমরা জেনে নেব কিভাবে সূর্যঘড়ি দেখা হয়। অষ্টপ্রহর এক স্পোক হলো 3 ঘন্টা, 8 হলো 24 ঘন্টা, ই হলো 3 ঘন্টা ব্যবধান, আধা হলো 1.5 ঘন্টা। একটা বল 3 মিনিট করে সূর্য যখন উঠে
আলো তো এখানে পড়ে 6টা বাজে 9টা 12 300 কেমন বুঝবে মাঝে আঙুল দিলে যেখানে রৌদ্র পড়বে টাইম বলে দিবে আচ্ছা সূর্য ডুবে গেলে হবে না আচ্ছা শুনো মা আমার ঘড়ি উপরে 12টা বাজে 12 ভগবানের ঘড়ি তলায় 1টা বাজে দেখলেন তো গাইড দাদু কি সুন্দর কোনারকের পুরো ইতিহাসটা আমাদেরকে বললেন। কোনারকের প্রত্যেকটি দেওয়ালে একটি করে গল্প আছে। আর এই গাইড চার্জেস ছিল মাত্র 200 টাকা, যেটা খুবই নমিনাল। আর আমরা খুশি হয়ে ওনাকে 100 টাকা দিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য। কোণার্ক মন্দির দেখে আমরা চলে এলাম কোণার্ক মিউজিয়ামে। এই কোণার্ক মিউজিয়ামও খুব সুন্দর, যেখানে রাখা আছে কোণার্ক মন্দিরের অনেক ইনফরমেশন। আর আমরা এখান থেকে জানতে পারলাম কোণার্ক মন্দিরের হিস্ট্রি আরও গভীরভাবে। তো চলুন আপনারা দেখে নিন কোণার্ক মিউজিয়ামটি। এবার দেখে নিন কোণার্ক মন্দিরের হিস্ট্রির ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। सूर्य मंदिर में पूजा अर्चना की और तुम पुत्र रूप में मुझे प्राप्त हुए। माता की बात सुनकर नरसिंह देव मां को कई प्रयासों के बाद भी मंदिर के गुंबद पर कलश स्थापित नहीं हो पा रहा था। क्रोधित नरसिंह देव ने आदेश दिया कि कल प्रातः काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सब धड़ से अलग कर दिए जाएंगे। सभी शिल्पकार घोर चिंता में डूब जाते हैं। दूसरी तरफ मुख्य शिल्पकार बीसू महाराणा का 12 साल का बेटा धर्मपद सूर्य मंदिर के प्रतिरूप पर कलश दिखाकर प्रसन्न होता है और मां के सामने अपने पिता से मिलने की इच्छा व्यक्त करता है। मां अपने बागीचे के पेड़ पोटली में बांध कर देती है और कहती है अपने कुत्ते बलिया को साथ लेकर कोणार्क जाओ। बलिया अपने मालिक को पहचान लेता है और बीसू महाराणा से निपट जाता है। धर्मपद अपने पिता को प्रणाम करता है और अपना परिचय देता है। सबको चिंता में देखकर वो अपने पिता से इसका कारण पूछता है। कारण जानकर धर्मपद कहता है अगर आप आज्ञा दें तो मैं मंदिर के गुंबद पर कलश स्थापित कर सकता हूं। शिवेरी सांतरा धर्मपद को अनुमति दे देती जाता है और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो कलश को स्थापित करने में सफल हो जाता है। गुंबद पर कलश स्थापित होते ही नीचे गर्भगृह में चारों दिशाओं में लगे चुंबकों के आकर्षण से सूर्य महाप्रभु की मूर्ति शून्य में स्थापित हो जाती है। सब धर्मपद को कंधे पर बिठाकर खुशी से नृत्य करने लगते हैं। तभी कुछ कारीगर इसका विरोध करते हुए कहते हैं तो किसी का बचना संभव नहीं है, इसलिए धर्मपद को मरना होगा। इस बात से शिवेरी सांतरा बड़े क्रोधित हो जाते हैं। भीषण वाद विवाद छिड़ जाता है। ये सब देखकर धर्मपद गहरी चिंता में पड़ जाता है और वो सोचता है कि यदि मेरे जीवित रहने से इन सब का सर काट दिया जाएगा तो इससे अच्छा है कि मैं आत्म बलिदान कर दूं ताकि सबके प्राण बच जाएं। और उसी पल धर्मपद नवनिर्मित सूर्य मंदिर पर चढ़ जाता है। तभी वहां नरसिंह देव भी आ पहुंचते हैं। और सूर्य महाप्रभु को शून्य में स्थापित देख वे भी आनंद से भर जाते हैं और शिवेरी सांतरा की भूरी भूरी प्रशंसा करते हैं। वो ये भी घोषणा करते हैं कि माघ शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाएगी। लेकिन शिवेरी सांतरा कहते राजन तिथि तो अच्छी है, लेकिन मंदिर की प्राण प्रतिष्ठा के लिए ये शुभ नहीं है। किंतु राजा अपनी बात पर अड़ जाते। शिवेरी सांतरा को दुख होता है और कोई वाद विवाद किए बिना वे हमेशा के लिए वहां से चले जाते। पूर्व निर्धारित तिथि पर मंदिर की प्राण प्रतिष्ठा संपन्न होती है। लेकिन कुछ दिनों बाद अमंगल होना शुरू हो जाता है।
सबसे पहले विराट सिंह की मूर्ति नीचे आ गिरती है। तत्पश्चात मंदिर की शिलाओं का गिरना भी शुरू हो जाता है। नरसिंहदेव को अब समझ में आता है कि शिवई सांतरा का कहना सही था, लेकिन देर हो चुकी थी। बहुत साल बाद मंदिर के आसपास जंगल उगाए और ये मंदिर घने जंगलों के बीच छुप गया। जब अंग्रेजों ने जंगल के बीच इस मंदिर को देखा तो उन्होंने इसका पुनरुद्धार किया। आज आप उसी विशाल मंदिर के भग्नावशेष देख रहे हैं। ये है इस प्रसिद्ध मंदिर की कथा। अब इस कथा में कितनी सत्यता है और कितनी कल्पना है, ये तो किसी को नहीं मालूम। আশা করি আপনারা সব তথ্য পেয়ে গেছেন অ্যাবাউট কোনারক। তো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এবার যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা চলে এসেছি ইকো রিট্রিট কোনারক। হাওয়া দিচ্ছে মানে, আর মাইক্রোফোন না লাগানোর একটাই কারণ হচ্ছে আমরা চাই যে আপনারা এই সমুদ্রের আওয়াজটা যাতে স্ক্রিনে বসে শুনতে পারেন আর ফিল করতে পারেন যে আমাদের কতটা রিফ্রেশিং লাগছে। ওখানে দেখুন একটা বিচ স্যাকো আছে, কাইন্ড অফ ওরা একটুখানি কি বলবো গোয়া ভাইবস বা তাজপুরের যেরকম হয় আর কি, ওরকম করার চেষ্টা করেছে। এক্স্যাক্টলি। আর বিচটা খুব 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 সুন্দর। যদি 6 ইঞ্চি স্ক্রিন থেকে এই ভিডিওটা 32 ইঞ্চি টিভি অবধি যায় তাহলে আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কীরকম জায়গাটা এবং ফিল কেমন লাগছে। দেখুন জায়গাটার ভাইবটাই কিন্তু পুরো আলাদা। আমাদের ড্রাইভার দাদা বললো ইকো রিট্রিটের প্রাইস, রুমের প্রাইস হচ্ছে 5000 করে। তো আমরা ওদিকে তো যেতে পারিনি, বাট আপনারা দেখুন পরপর তাবু করা আছে আর ওটা ইকোরিডের গেট, ওটা মেইন গেট। মানে খুবই সুন্দর, মানে আমার যতদূর চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বিচের ধারে কাছে সব টেন্ট করা, প্লাস ওদিকে কিছু লাইটিং দিয়ে সাজানো টাজানো আছে। এটা দেখতে খুবই মানে কি অর্গানাইজ ওরা সাজিয়েছে। আর আমি বিবেককে বলবো একবার আওয়াজটা শুনে দিতে, অপূর্ব। আপনারা যদি এখানে এসে থাকতে চান আমার মনে হয় না আপনাদের খারাপ লাগবে বলে। আসলে এবার চলে হাতে হাতে টিকিট কেটে আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডার্ড মিউজিয়ামে। আর এটিই ছিল ওটিডিসির লাস্ট ডেস্টিনেশন। স্ট্যান্ডার্ড মিউজিয়ামে আমরা যেটা দেখতে পাই, এখানে যিনি সুদাম আছেন তারই এই সব শিল্পকলা, যিনি আমাদের ইন্ডিয়াস গট ট্যালেন্টেও গেছিলেন। চলুন দেখে নিই কিছু স্ট্যান্ডার্ড মিউজিয়ামে তারই আর্ট। বালি দিয়ে পুরো বুদ্ধদেবের স্ট্যাচুটা তৈরি। আর এখানে দেখতে পাচ্ছেন দেখুন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, আর তার পাশেই আছে কিন্তু মহারাষ্ট্র ট্যুরিজম, আরও অনেক কিছু। এখানে আমি র্যাপ আপ করছি ওটিডিসি ট্যুরটা। ওটিডিসি ট্যুরটা সত্যি খুবই ভালো ছিল, আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে। 595 টাকা পুরো একটা দিন আমরা ঘুরলাম, শুধু খাওয়ার খরচাটুকু করতে হয়েছিল আর এন্ট্রি ফি। খুবই সুন্দরভাবে ঘুরেছি, এসি বাস, কোনো প্রবলেম হয়নি আমাদের। আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা প্রাইভেট বুক না করতে চান, এই ওটিডিসির বাস কিন্তু খুবই ভালো, যেটা আপনারা প্রেফার করতেই পারেন। আগের ভিডিওতে কিভাবে আপনারা ওটিডিসির বাস বুক করবেন সেই সবই ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। তো চলুন এবার ফেরা যাক। বলেছিলাম মটন তৈরি করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরো একদম প্রেশার কুকারে, আমরা ঘুরে দেখবো। আর পিছনে ভাতও আছে আবার। প্লেট দিয়ে চলে এসেছি, খেয়ে বলো কেমন না কেমন। খোলা হচ্ছে এখন, দেখা যাক কিরকম মটনটা করেছে। ও মাই গড, ঝোল ঝোল। হ্যাঁ আমি খেয়ে নেবো, চাপ নেই। গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। হ্যাঁ পিস কিরকম দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ছোট ছোট পিস করে দিয়েছে, ঠিক আছে। আলু খোসা ছাড়ায় না এখানে, মানে একদম গুড়ি গুড়ি পিস আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও এক্ষুনি খেতে হবে। আমি জানি বিবেক তো থামতে পারবে, তোর জন্য আমি
আজকে পুরীতে আমাদের থার্ড ডে। তো আজকে আমরা সকাল সকাল উঠে স্নান করে জাস্ট ভাবছি গিয়ে সানরাইজটা ক্যাপচার করব, কারণ আজকে সানরাইজের টাইম তো 6:23 অ্যান্ড এখন বাজে 6টা। তো চলুন 20 মিনিটে বিচে গিয়ে সানরাইজটা ক্যাপচার করে। একদম অনলি ফর 5 মিনিটের ক্লিপ হবে, তার জন্য এত সকালবেলা উঠে 5:30টার মধ্যে উঠে যাচ্ছি। চলুন আর দেরি করবো না। গুড মর্নিং এভরিওয়ান, আর হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আজকে 26 জানুয়ারি। আমরা চলে এসেছি বিচের ধারে সানরাইজ ক্যাপচার করার জন্যে। বাট কী হয়েছে শোভনা, একটু তুমি যদি বলো। চারিদিকে কুয়াশা, মোটামুটি এখন 6টা বেজে গেছে, কুয়াশা আর কুয়াশা, সূর্য তো দেখানি। হ্যাঁ জানি না কি হবে। একদমই। আমি যদি আবার অ্যাক্টিভিটি দেখতে পারি তাহলে আবার থাকতে পারি না। দেখুন কিভাবে একটা নৌকাকে সমুদ্রে নামানো হয়। আমরা তো এতজন মিলে চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা আসলে দুজনে মিলেই কিন্তু এই নৌকাটাকে নামাবেন। খুবই ভারী নৌকা। আমি যখন ঠেলেছিলাম আমি বুঝতে পেরেছিলাম। এখানে ইতি টানলাম আমাদের পুরীর সেকেন্ড সিরিজের গল্প। কালকে মাটনের ফিডব্যাকটা দেওয়া হয়নি। মাটনের ক্যাপসিকাম একটু অদ্ভুতই লেগেছিল সত্যি। আমরা ঠিক ভালোভাবেই মাটনটা এনজয় করতে পারিনি, কিন্তু এতটাই খিদে পেয়েছিল যে মাটনের গন্ধতেই আমরা বলছিলাম যে খুব ভালো, খুব ভালো। যাই হোক, আপনারা কিন্তু চোখ রাখবেন আমাদের চ্যানেলে, কেন কি ডে 3তে আপনারা দেখতে পাবেন রঘুরাজপুরের গল্প, আর তার সাথে পেয়ে যাবেন একটা সুন্দর হোটেলের ইনফরমেশন। তাই বাইটস অ্যান্ড জার্নিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক মোটিভেশন দেয়, যেটা আমাদের ফিডব্যাকই হোক বা আপনাদের ভালো লাগাই হোক। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে যদি ভালো লাগে আপনার, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তাদের কাছেও এই ইনফরমেশনটা চলে যায়। তাহলে চলুন আজকে আমার ডায়েরি বন্ধ করলাম, আসবো আবার নতুন গল্প নিয়ে নেক্সট সিরিজে। ততক্ষণের জন্যে বাই বাই, টাটা। কি করছে বলছে কি যে কিসে করে কি নেবে, মানে কি প্রবলেম হয়েছে? পুরো জিন্সটা বালি, জুতোটা বালি। আমি আমার এক্সট্রা প্যাকেট নেই, মানে পলিথিন ব্যাগ নেই যেখানে নেওয়া হবে। নেওয়া হয় কোথায়? কি বালি আর দেখবেন। একদম হচ্ছে স্টার্টিং এ তুমি কেন হাসো? ওয়াটার স্পোর্টস আছে সবকিছু যা চাইবেন তাই একদমই নয়। চলুন। এই বালি হয়েছে।